রূপকথা কোন মেডিকেলে পড়ে? রূপকথার মেডিকেলে পড়ার কথা শুনে ন্যালি কপাল কুঁচকে শোধালো। আপনি কি করে জানলেন ও মেডিকেলে পড়ে? ন্যালির প্রশ্নে থতমত খেলো সারফরাজ। কোনো উত্তর করার আগেই ন্যালি বলে উঠল। ঢাকা মেডিকেল কলেজ। আর কথা হলো না, গাড়ি ছেড়ে দিল। অসহায় সারফরাজ শুধু তাদের যাত্রার পণে অসহায় নেত্রে তাকিয়ে রইল। গাড়িখানার দৃষ্টি সীমানা পার হতেই সারফরাজ যেন সম্বিত ফিরে পেল। সে নিজে অসামান্য ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলে উঠল। ওয়াই মিস্টার সুফিয়ান চৌধুরী? এত কথা আমি বুঝতে চাই না ফারুক সাহেব। আপনি আমাকে মানুষের ফ্রেশ অর্গান সাপ্লাই দেবেন, এটাই শেষ কথা। জানেন তো বিদেশে এটার অনেক দাম। ভারী গলায় কথাটি বলে হাসল যুবক। এত সুদর্শন পুরুষের এমন বিশ্রী রূপ দেখে মনে মনে তাচ্ছিল্য হাসল হসপিটালের ডিন ফারুক ওসমান, কিন্তু মুখে বিন্দুমাত্র ভাব পর্যন্ত প্রকাশ করলেন না। এত কিছু ভেবে তার কি কাজ? অ্যাকাউন্টের মোটা টাকা ঢুকলেই হলো তার। এই পৃথিবীতে টাকা চাইতে বড় আর কিছুই আছে নাকি? হুইস্কির গ্লাসে আরো একটু বরফ ঢেলে 2 আঙুলে নাড়তে নাড়তে ফারুক ওসমান বললেন। এবার কিন্তু আমার পেমেন্ট একটু বাড়াতে হবে চৌধুরী, নইলে এত রিস্ক নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। একবার ধরা পড়লে সমস্ত খেল খতম। ফারুক ওসমানের কথায় ভয়ানক শব্দে হাসল যুবক। এরপর একটা ব্ল্যাঙ্ক চেক বের করে বলে উঠল। বসিয়ে নিন খুশি মতো টাকার অ্যামাউন্ট। আপনি আমাকে দেখলে তবেই না আমি আপনাকে দেখব। খালি চেক দেখে চকচক করে উঠল ফারুক ওসমানের চোখ দুটো। সে খপ করে চেকটা 2 হাতে ধরে নাকের কাছে এনে লম্বা শ্বাস টানলো। এরপর বলল। টাকার সুবাস ফুলের সুবাসকে হার মানাবে মিস্টার চৌধুরী। ফারুক ওসমানের এসব ছোট লোকই নাটক দেখতে ইচ্ছা করলো না যুবকের। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজলো। এরপর বাঁকা হেসে বলে উঠল। চেষ্টা করবেন 5 থেকে 10 বছরের বাচ্চার অর্গানগুলো আমাকে পাঠাতে। দরকার পড়লে সুস্থ বাচ্চা মেরে দিন। আজকালকার বাবা মারা বাচ্চার পেট ব্যথা হলে দৌড়ে হসপিটালে নিয়ে আসে। আশা করি বাকিটুকু খুলে আপনাকে বোঝাতে হবে না। ফারুক ওসমান একটু দমে গিয়ে বলে উঠল। তাজা প্রাণ কিভাবে মারবো? তাহলে আপনাকেই মেরে দিই, কি বলুন? সামনে দাঁড়ানো যুবকের সুন্দর চেহারা নিমেষেই কেমন ভয়ানক হয়ে উঠল। তার দিকে ফারুক ওসমান কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরল। ঝটপট টিস্যু দিয়ে সেই ঘাম মুছে উঠে দাঁড়িয়ে ফারুক ওসমান বলে উঠল। আপনি যা চাইবেন তাই হবে মিস্টার চৌধুরী, আসছি। কথাটি বলে উঠে দাঁড়ালো ফারুক ওসমান। আর এক মুহূর্ত কাল বিলম্ব করল না সে। দ্রুত পায়ে বেরিয়ে এলো মানুষ নামক পশুতুল্য ব্যক্তির সামনে থেকে। ফারুক ওসমান চলে যেতে যুবক ক্রোড় হেসে বলে উঠল। একটা রাজ্যে একটা রাজাই থাকে সরফরাজ, আর সেই রাজে আমিই হব। তবে তো আমি সুরের মতো মারবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রূপকথা আর ন্যালিকে গাড়িতে তুলে দিয়ে নিজের ঘরে এসে ধপ করে শুয়ে পড়ল সারফরাজ। তার সবকিছু কেমন এলোমেলো লাগছে। কোথাও কিছু একটা তো আছে, কিন্তু কি সেটা? হঠাৎ বিছানায় কোনো একটা ব্যাগ দেখে নজর স্থির হলো সারফরাজের। চট করে উঠে গিয়ে সেই ব্যাগ প্যাকে উল্টে পাল্টে দেখে সারফরাজ। এরপর ইতস্তত করে খুলে ফেলে ব্যাগের চেন। ভেতরে একটা মোটা ডায়েরি আর 2টো চকলেট। ডায়েরিতে কি আছে তা দেখার জন্য আগ্রহ নিয়ে খুলতেই বেরিয়ে আসে সারফরাজের পরিবারের সেই ছবিটি। ছবিটি দেখে সারফরাজের হৃদয় ধক করে ওঠে। এরপর ধীরে ধীরে পাতা উল্টায় সারফরাজ। সাল 2016। কত দূরে ঘুরতে চলে গিয়েছো তুমি সারফরাজ? হাজার বানান ভুলে গোটা গোটা ছোট বাচ্চার হাতে লেখা। লেখাটি পড়ে সারফরাজের হৃদয় মুচড়ে উঠল। এরপর ধীরে ধীরে পড়তে লাগলো একের পর এক পৃষ্ঠা। স্কুলে একটা বাচ্চার সাথে খুব ঝগড়া হয়েছে আমার। ও আমার বিনুনিতে টান দিয়ে আমার ব্যথা দিয়েছে। আমি ওকে বলেছি সারফরাজ এসে তোর সব চুল তুলে নেবে, দেখিস তুই। তারপর কি করেছে জানো? থুতো দিয়েছি। আমি জিতেছি না সারফরাজ? লেখাটি পড়ে ফিক করে হেসে দিল সারফরাজ। হাসি আর কান্নার সংমিশ্রণে খুব সুন্দর এক অনুভূতি হলো এই মুহূর্তে সারফরাজের। উল্টালো পরের পাতা। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না সারফরাজ। আমার একটা বন্ধুও তোমার মতো নয়, সবাই পচা। তুমি কবে ফিরবে? আমার কান্না পাচ্ছে। তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে। পেটে অনেক কথা জমে আছে তো আমার। পেট ফেটে মরে যাই না আমি আবার? গড়িয়ে পড়া চোখের জল মুছে সারফরাজ উত্তর করলো। তুমি মরবে না রূপকথা। তুমি মরে গেলে আমার মন ভালো করবে কে? একটা গান শিখেছি সারফরাজ। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে।
তুমি ফিরে এলে তোমাকে শোনাবো, কেমন? আজ আমার পেটে ব্যথা হয়েছিল সারফরাজ। চকলেট খেলে বোধহয় ভালো হয়ে যেত। নতুন বাবা চকলেট দেয় না, বলে দাঁতে পোকা হবে। আমি অনেক বড় হয়ে গেছি সারফরাজ। প্রাইমারি গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে পা রেখেছি। এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছি আমি সারফরাজ। ইচ্ছে আছে ডক্টর হবার। তুমি কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবে। সাল 2025। আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়েছে সারফরাজ। ঢাকার বোধ হয় হয়েই গেলাম। প্রথম অপারেশন কিন্তু তোমারটাই করব, ঠিক আছে? ধীরে ধীরে 11টি বছরের পাতা শেষ করে লাস্ট পেজটায় এসে পৌঁছালো সারফরাজ। মাই সেভিয়র সারফরাজ, অনেকগুলো বছর কেটে গেছে, আমাদের কোনো যোগাযোগ নেই, সাক্ষাৎ নেই, নেই কোনো কথা। তুমি আমাকে বেড়াতে যাওয়ার কথা বলে কত দূরে চলে গেছো আমি জানি না, হয়তো পৃথিবীর শেষ প্রান্তে। আমি এখনো তোমার ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনি। আমার বিশ্বাস পৃথিবী চষে বেরিয়ে একদিন ঠিক তুমি আমার সামনে এসে দাঁড়াবে। সেই দিনের ছোট্ট রূপকথা আজ অষ্টাদশী। হয়তো তুমিও অনেক বড় হয়ে গেছো। তোমাকে দেখলে চিনতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার ওই ভয়ানক অদ্ভুত সুন্দর চোখ আমি আজও ভুলিনি। ওই চোখ দিয়ে আমি ঠিক তোমায় খুঁজে নেব। যাদের কাছে তুমি আমায় রেখে গেছো তারা সত্যিই অমায়িক। এমন বাবা মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যের চাকা তুমিই ঘুরিয়েছো, নয়তো আমার স্থান হতো ওই দূর আকাশের এক কোণে। তুমি আমার খুব কাছের কেউ ছিলে। তোমার সাথে মন ভরে কথা বলতে ইচ্ছে করে। তুমি নেই, মনে হয় কি যেন নেই। কোথাও একটা বিশাল শূন্যতা সারাক্ষণ তাড়া করে বেড়ায় আমায়। তোমার আর আমার যে সম্পর্ক, তার আক্ষরিক কোনো নাম নেই। শুধু বলবো, আমার আত্মার আত্মীয় তুমি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই প্রশ্ন, কবে শেষ হবে তোমার এই বেড়ানো? আমার সঙ্গে নিলে কি খুব ঝামেলা হতো? রূপকথার ডায়েরি পড়া থেকে সারফরাজের পুরো দুনিয়া যেন ওলটপালট হয়ে গিয়েছে। মাথাটা ইতিমধ্যে ঘিলুশূন্য হয়ে গেছে। মস্তিষ্ক তার বোধবুদ্ধি সব হারিয়েছে। বুকে টনটনে ব্যথাটা আরও কয়েক গুণ টনটনে হয়ে উঠল। এবার বোধহয় হৃদয়ে মৃত্যু হবে। রূপকথার এভাবে সারফরাজকে মনে রেখেছে, এটা সারফরাজের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। কই, সারফরাজ তো কখনো রূপকথাকে এভাবে ভাবেনি। সারফরাজের ভুলভাল ভাবনাকে হঠাৎ হৃদয়ের ভেতরে আরেক সত্তা খুব করে ধমকে উঠল। সেই সাথে কড়া শাসিয়ে বলে উঠল, খবরদার, তুই মিথ্যে বলছিস। এই মেয়ের থেকে আরো শতগুণ তুই মনে করেছিস তাকে। শুধু কি তাই? যদি নাই ভাববি তবে তাকে ঘিরে এত আয়োজন কেন করেছিস? কেন মিথ্যে কল্পনায় হাজারো ক্যানভাসে পেপার ঠুসে রং তুলির আঁচড়ে ছবি এঁকেছিলি? কেন বারবার নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলি? আছে সমস্ত কেনর জবাব। মনের কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে না সারফরাজ। রূপকথার টানে কত শতবার জাহাজের খালাসি বেশে এই দেশে মাটিতে পা রেখেছে, তার হিসেব কেউ রাখেনি। সারফরাজ টের পেয়েছে সুফিয়ান তাকে এড়িয়ে চলছে। তবুও সারফরাজ ভিক্ষুকের মতো এটা সেটা নিয়ে সুফিয়ানের দরজায় কড়া নেড়েছে। বহু অনুনয় বিনয়ের পর 8 বছর বয়সে রূপকথাকে একবার দূর থেকে দেখার সুযোগ পেয়েছিল বটে, কিন্তু সুফিয়ানের কড়া নির্দেশ ছিল, ও তোকে ভুলে গেছে সারফরাজ। পুরনো অতীত আর টেনে পার করিস না। যে ভালো আছে তাকে ভালো থাকতে দে। আর তোর সাথে আমাকে কেউ দেখে নিলে কেলেঙ্কারি হবে। তাই অনুরোধ করবো, আমার কাছে আর আসিস না। সুফিয়ান চৌধুরী কি জানে এহেন নিষ্ঠুর কথায় সারফরাজের বুকের ভেতর কেমন বিষাক্ত কষ্টের উৎপত্তি হয়েছিল। রূপকথা ভালো আছে এটা ভেবেই সারফরাজ নিজেকে দমিয়ে রেখেছিল, কিন্তু মনটা বড্ড বেয়ারা। সে কোনো শাসন বারণ বোঝে না, মানে না, মানতে চায়ও না। সারফরাজ এর মাঝে মাঝে মনে হয় সুফিয়ানের কাছে রূপকথাকে তুলে দেওয়া তার চরম বোকামি হয়েছে। ওই বাচ্চা মেয়েটা তার সুখ শান্তির ওষুধ। যেদিন থেকে ওই মেয়ে সারফরাজকে ফেলে চলে গেছে সেই দিন থেকেই নিষ্ঠুর হতাশনে জ্বলে পুড়ে মরছে সারফরাজ। কেউ দেখেনি সেই ভয়ানক আগুন, কেউ হৃদয়ের আঙিনায় এক মগ জল পর্যন্ত ঢেলে শীতল করেনি সেই দগদগে আঙ্গার। সামান্য একটা অপরিচিত বাচ্চার জন্য কিসের এত মায়া, কিসের টান, কিসের ভালোবাসা। সারফরাজ আবারও খুলে ডায়েরির পৃষ্ঠা। গোটা গোটা ভুলভাল লেখাগুলো আর একবার পড়ে সে অনিন্দ ভালো লাগায় হৃদয় কেমন ফুলে ফেপে উঠতে চাইছে। নিষ্ঠুর নির্দয় মানবটা আজ কেমন কোমল, ভালোবাসা পরায়ণ আর দরদি হয়ে উঠল। মনের অজান্তেই সেই বাদামি মলাটের ডায়েরিটা বুকে চেপে ধরে সারফরাজ। চোখ বুজে গভীর শ্বাস টানে।
এরপর বিড়বিড় করে আওড়ায়। তোমার আর আমার ভেতরকার এই টানের উৎপত্তি কোথা থেকে তা আমি ঠিক খুঁজে বের করবো রূপকথা। জাস্ট গিভ মি সাম টাইমস। হঠাৎ দরজায় নক হবার শব্দে ডায়েরি বালিশের তলায় রেখে উঠে গেল সারফরাজ। দরজা খুলতেই নজরুলের দেখা মিলল। সারফরাজকে দেখতে পেয়ে হাতে থাকা চাবিখানা দিয়ে বলে উঠল, কর্নেল সাহেবের জিপ গাড়ির চাবি নেও সারফারাজ। এখনও আগের মতোই পাগলা ঘোড়ার মতো ছুটি। আব্বার আমি মিলে গাড়িটাকে বহুত যত্নে আগলে রেখেছি। কর্নেল সাহেবের খুব শখের গাড়ি কিনা। সারফরাজ চাবি নিয়ে কিছুক্ষণ নীরব রইল, এরপর বলল, এসব পুরাতন জিপ গাড়িতে আমার চলবে না নজরুল ভাই। আজকের মধ্যে আমার নতুন গাড়ি চাই। খোঁজ নাও মার্কেটের সবচেয়ে দামি গাড়ি কোনটা। নজরুল সামান্য ইতস্তত করে বলে উঠল, খামোখা এত টাকা খরচের কি দরকার? তুমি না বললে দুদিন পর চলে যাবে? নিয়ত পাল্টেছি নজরুল ভাই। জীবনের গতি নির্ধারণ না করে আমি এক চুলো নড়ব না এখান থেকে। উদ্দেশ্যহীন জীবনটার একটা লাগাম ধরার মানুষ দরকার। নজরুল বুঝলো সারফরাজ কোনো মানুষের কথা বলছে, তাই সামান্য দুষ্ট হেসে বলল, ভাবি সাহেবা দেখা খুব শীঘ্রই পাবো মনে হচ্ছে। ভাবি সাহেবা না নজরুল ভাই, বলো রানী সাহেবা। নজরুল অল্প মাথা চুলকে বলল, কোথায় সেই সাম্রাজ্য? ক্যালিফোর্নিয়া। নজরুল আর কথা বাড়ালো না। সারফরাজের সম্পর্কে ইতিমধ্যে সে অনেক কিছুই জেনে গিয়েছে। সারফরাজের কথাবার্তা, চালচলন কিছুই আর 5জন মানুষের মতো নয়। মুহূর্তে মুহূর্তে তার ফোনে ফোন আসে, তাদের সাথে পটপট করে ইংরেজিতে কথা বলে সারফরাজ। কথার মূল বিষয়বস্তু এই থাকে ওয়েপেন, ড্রাগস আর মার্ডার নিয়ে। ইন্টারপাস নজরুল পুরো ইংলিশ না বুঝলেও কিছুটা ঠিক বুঝতে পারে। বাঙালি মানুষের ইংরাজি উচ্চারণ এমন নয়। সারফরাজ যখন ইংরেজিতে কথা বলে নজরুল অপলক তাকিয়ে ওই লালচে ঠোঁটজোড়া আর চোখের ভঙ্গি দেখে। কি মাধুর্য তাতে, যেন নজরুলের সামনে সারফরাজ নয়, কোনো বিদেশি বসে আছে। নজরুল মনে করে সারফরাজের মধ্যে যেন কর্নেল শাহজাহান ফিরে এসেছে। কি তেজি আর গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিই না ছিল মানুষটা। হঠাৎই কর্নেল সাহেবের খণ্ডিত দেহাংশের কথা মনে পড়তে কেঁপে ওঠে নজরুল। নিজের চিন্তা ভাবনার সমাপ্তি ঘটিয়ে এলোমেলো গলায় নজরুল বলে, গাড়ি কিনতে চাইলে আমার সাথে চলো দুপুরের পর। আমি আসি, আমার কাজ আছে। আর দাঁড়ায় না নজরুল। কর্নেল সাহেব আর মায়া চৌধুরীর জন্য তার মন ভেঙে টুকরো টুকরো হয়েছে। মেয়ে মানুষের মতো কান্না পাচ্ছে তার। মায়ের মতো মানুষটা কোথায় এমন হারালো যে আর খুঁজেই পাওয়া গেল না? কোন অভিশাপে এমন নিঃশেষ হলো এই মায়াকুঞ্জ? এমনটি কি হবার কথা ছিল? যেই কর্নেলের চোখের দিকে তাকে একটা কুকুর পর্যন্ত ঘেউ করতে পারেনি, তাকে এমন ভয়ানক নিষ্ঠুর মৃত্যু কেউ কিভাবে দিয়েছিল? নজরুল চলে যেতেই তপ্ত শ্বাস ছাড়ল সারফরাজ। এরপর বিদেশ থেকে আনা চকলেট আর হেয়ার ব্যান্ড ক্লিপগুলো রূপকথার ব্যাগে রেখে চেন আটকে কাবার্ডের উপর রেখে দিল। ঠোঁট কামড়ে মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসলো সারফরাজ। এরপর চলে গেল শাওয়ার নিতে। এই মুহূর্তে অবিরূপের দর্শন খুব প্রয়োজন। সবে মাগরিবের আজান পড়েছে। চারপাশ আবছা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। শীতল ফিনফিনে হাওয়া রূপকথার কক্ষের বেলকনি গলিয়ে কক্ষে এসে হানা দিচ্ছে। সেই হাওয়ায় এলোমেলো স্পর্শে উষ্ণ কেঁপে উঠল রূপকথা। ঘুমের ঘরে কম্পিত শীতল হাতে গায়ের কাঁথাটা আর একটু ভালো করে গায়ে চেপে থরথরিয়ে কেঁপে উঠল সে। শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরের ঘরে বারবার মনে হচ্ছে ওই ভয়ানক লোকটা লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছে। লিচুর ডাল ভেঙে পড়ে যাবার ট্রমা থেকে এখনো বের হতে পারছে না সে। এদিকে শিউলি ন্যালির দিকে চোখ গরম করে বারবার জিজ্ঞেস করছে, হুট করে কি হলো বলতো? কোন বন্ধুর বাড়ি গিয়েছিলি তোরা? ন্যালি জবাব দিতে পারে না, শুধু ইতিউতি তাকিয়ে আমতা আমতা করে। শিউলি কখনো যদি জানতে পারে ন্যালির লিচুর লোভে রূপকথাকে গাছে তুলেছে আর বাড়ির দারোয়ান এভাবে লাঠি নিয়ে এসেছে, তবে ন্যালির পিঠে ছাল চামড়া এখনই গুটিয়ে নেবে শিউলি বেগম। এতেই শেষ নয়, জিপটা পর্যন্ত ছিঁড়ে নিতে এক মুহূর্ত কাল বিলম্ব করবে না। তাই ভয়ে ভয়ে এক মিথ্যা সাজালো ন্যালি। তনয়াদের বাড়িতে গিয়েছিলাম মা। তনয়ার ভাইয়া ছোট বিদেশ থেকে একটা কুকুর আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সুলতান। সেই সুলতান হুট করে রূপকথাকে কামড়াতে এসেছিল। এটা দেখে ভয় ওই বাড়িতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। তুমি তো জানোই তোমার ভাতিজি ওই বাড়িতে ওই বাতিক স্বভাব। পানি টানি ঢেলে হুস্ত করালাম,
কিন্তু ওখানেই জ্বরটা এসে গেল, ভয়ে, বুঝতে পারলে? কথাগুলো ধীরে ধীরে বলে কেটে পড়তে চাইল ন্যালি, কিন্তু শিউলি ভরত্ব গলায় বলল। যদি ভাইজান ফোন দেখ কি বলবো? ন্যালি উত্তর করার আগেই শিউলি ল্যান্ডলাইনে ফোন এলো। আকস্মিক শব্দে কেঁপে উঠল ন্যালি শিউলি দুজনেই। এরপর কম্পিত বক্ষে ফোন কানে তুলতেই ওপাশ থেকে রেখা বিচলিত কণ্ঠে পাওয়া গেল। রূপকথা কোথায় আপা? কতবার ফোন দিচ্ছি, তুলছেই না। রেখাকে থামিয়ে আশ্বস্ত করে শিউলি মিয়ে আসা গলায় বললেন। গড়েই আছে রেখা, বাহিরে ঘুরতে গিয়েছিল নীলির সাথে, মাত্র এসে ঘুমালো। আমাকে বলেছে যাতে ডেকে ডিস্টার্ব না করে, ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছে বোধহয়। উঠলে তোমাকে কল করতে বলবো, কেমন? মেয়ে ঘুমাচ্ছে শুনে রেখা স্বাভাবিক গলায় বলে উঠল। না না আপা, থাক ঘুমাক। পড়াশোনার প্রেশারে এই কদিন ঘুমাতে পারিনি। আমি না হয় কাল কথা বলে নেব, রাখছি। রেখা ফোন কাটতেই স্বস্তির শ্বাস পেলেন শিউলি। এরপরই চশমা ওপরে দিয়ে মেয়ের দিকে বড় বড় চোখ করে বলে উঠল। এইভাবে মিথ্যা বলা যায়? আর যাবি তনয়াদের বাড়িতে? নেলি তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলে উঠল। ওই গুন্ডার বাড়িতে আজ যাব না রে মা। নেলির কথায় শিউলি কপাল কুঁচকে বলে উঠল। গুন্ডাকে? নেলি ধরে পড়া চোরের মতো থমথমত খেয়ে বলে উঠল। গুন্ডা, গুন্ডি গুন্ডি। ঢাকায় এসে নিজের দম পর্যন্ত ফেলার সুযোগ পাচ্ছে না অভিরূপ। এদিকে এসে নিজের ফোনটা হারিয়ে ফেলেছে। ঢাকার রাস্তায় এত চোর বাটপার ঘুরে যা দেখে রীতিমতো অবাক হয়েছে অভিরূপ। অথচ বিদেশে ফোন ফেলে রাখলে মানুষ তাকিয়ে পর্যন্ত দেখে না। এদিকে ফোনের সাথে সাথে সকলের কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা সব হারিয়ে বসে আছে সে। সারপ্রাইজ দেশে এসেছে কিনা সে খবরটাও ফোন করে নেওয়া হচ্ছে না। সারপ্রাইজ কি ভাববে সেটা মনে করেই লজ্জায় নাক কাটা যাচ্ছে তার। তাই মনে মনে অভিরূপ ভাবল একবার সারপ্রাইজের বাড়ি যাবে সে। বিদেশে থাকতে এমনটাই কথা হয়েছিল। সারপ্রাইজ নিজ বাড়িতেই থাকবে কিছুদিন এবং তার মাকে খুঁজবে। যেই ভাবনা সেই কাজ। নিজ বাসা থেকে সারপ্রাইজের বাড়িতে যেতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগবে তার। গুগল ম্যাপে রাস্তার জ্যাম কন্ডিশন দেখে বাইক নিয়ে বেরিয়ে গেল অভিরূপ। অভিরূপের মা অবশ্য বারবার বলে দিয়েছে অভিরূপ ফেরার পথে সারপ্রাইজকে যেন সঙ্গে করে অবশ্যই নিয়ে আসে। নিজ কক্ষে আবারও সেই ডায়েরি নিয়ে বসেছে সারপ্রাইজ। এই পর্যন্ত কতবার পড়ে শেষ করেছে ওই ডায়েরি তার হিসেব নেই। সারপ্রাইজ তো ভেবেই নিয়েছিল তার মতো খুনিকে কেউ মনেই রাখবে না, কিন্তু সারপ্রাইজকে ভুল প্রমাণ করে দিয়ে এই বাচ্চা মেয়েটা তাকে খুব করে মনে রেখেছে এতগুলো বছর ধরে। কিন্তু কেন? নেহাতি সারপ্রাইজ তার সেভিয়ারের জন্য নাকি অন্য কিছু? ভাবনা ফেলে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ডায়েরির শেষের পৃষ্ঠায় এসে অনেকগুলো ঠিকানা নোট করা দেখতে পেল সারপ্রাইজ। একটা সুফিয়ান চৌধুরীর বাংলোর ঠিকানা, এটা সারপ্রাইজ চেনে। আরেকটা মেডিকেল কলেজের ঠিকানা। সারপ্রাইজের বাড়ির ঠিকানাও স্থান পেয়েছে তাতে। আরেকটি ঠিকানা দেখা যাচ্ছে সেই পাতায়, কিন্তু এই ঠিকানা চেনে না সারপ্রাইজ। কিন্তু চিনে নিতে কতক্ষণ? মাথায় ঠিকানাটা ক্যাপচার করে সারপ্রাইজ বলে উঠল। এই ঠিকানায় যদি কড়া নাড়িয়ে তোমার দেখা পাওয়া যাবে রূপকথা। এমন সময় টুং করে কলিং বেল বেজে উঠল। ডায়েরিটা বিছানায় ফেলে বাইরে বেরিয়ে এলো সারপ্রাইজ। কামাল চাচা বা নজরুল কেউ বাসায় নেই। নজরুল গেছে সারপ্রাইজের এক গুরুত্বপূর্ণ কাজে, আর কামাল গেছে মেয়ের বাসায়। দ্বিতীয়বার বেল বাজতেই দ্রুতপদে হেঁটে গিয়ে মেন দরজার সিটকিনি খুলে দিল সারপ্রাইজ। দরজা খুলতেই ক্লান্ত অভিরূপের দেখা মিলল। অভিরূপকে দেখে কোনো ভাবভঙ্গি পরিবর্তন হলো না সারপ্রাইজের। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে করতে অভিরূপ বলে উঠল, নাইস হাউস। সারপ্রাইজ শুকনো হেসে শোধালো। কি মনে করে? অভিরূপ বিষণ্ণ মুখে বলল, এসেই ফোন হারিয়ে ফেলেছি ডুড। নতুন ফোন কিনেছি, কিন্তু সকলের নম্বর হারিয়ে ফেলেছি। অভিরূপের এহেন কথায় শব্দ করে হেসে দিল সারপ্রাইজ। এরপর সন্দেহান ভরাট গলায় শোধালো, টেকনোলজি বিষয়ক বিস্তর জ্ঞান যার, তার থেকে এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অভিরূপ প্রতিক্রিয়া দেখালো না সারপ্রাইজের তার ছেলে। সবাই আরাম করে শুয়ে অভিরূপ বলে উঠল, মা নিয়ে যেতে বলেছে তোকে, চল রেডি হ। সারপ্রাইজ অভিরূপের সামনে বসতে বসতে ব্যস্ত গলায় বলল, আজ নয়, অন্যদিন। আজ বিশেষ কাজ আছে আমার।
অভিরূপ সারপ্রাইজের তেনামো জানে, তাই বেশি বাক্য অপচয় না করেই বলে উঠল। তোর বাড়ি ঘুরে দেখতে চাই। সারপ্রাইজ বাঁকা হেসে বলে উঠল। পরে তো বলবি এই বাড়িটাও তোর চাই। অভিরূপ কপাল কুঁচকে বলল। মানে? সারপ্রাইজ চোখ টিপে বলল। জাস্ট কিডিং। এরপর অভিরূপকে নিয়ে পুরো বাড়ি ঘুরতে ঘুরতে নিজ কক্ষে এলো সারপ্রাইজ। সারপ্রাইজের কক্ষে ঢুকেই বিছানার উপরে থাকা আকর্ষণীয় ডায়েরি নজর কাড়ল অভিরূপের। দ্রুত পায়ে হেঁটে সেই ডায়েরি স্পর্শ করার আগেই সারপ্রাইজ ছো মেরে নিয়ে বলে উঠল। এটা স্পেশাল, এটা দেখতে পারবি না তুই। হাত গুটিয়ে অভিরূপ তপ্ত শ্বাস ফেলল। এরপর ধীর গলায় বলল। কি আছে এতে? আমার জন্য কারো হৃদয় নিংড়ানো ভালোবাসা। অভিরূপ চকচকে চোখে শোধালো। ভালোবেসেছিস? ডায়েরি চেপে ধরে সারপ্রাইজ উত্তর করল। এটা ঠিক ভালোবাসা নয়, এই সম্পর্কের কোনো নাম নেই। সেই নামহীন সম্পর্কের সংজ্ঞা খুঁজে বেড়াচ্ছি আমি। প্রসঙ্গ পাল্টে অভিরূপ হঠাৎ শোধালো। রূপকথার কোনো খোঁজ পেলি? সারপ্রাইজ চট করে মাথা নাড়িয়ে বলে উঠল। না। অনেক বড় হয়ে গেছে সে, তাই না? আমার মনে হয় তুই রূপকথার রূপের যে বর্ণনা আমাকে বলেছিস তার চাইতেও মোহনীয় সে। কথাটি বলতে বলতে অদ্ভুত হাসলো অভিরূপ। সেই সাথে পুরো মুখশ্রী জুড়ে কিছু হাসিল করার আনন্দ ফুটে উঠল। অভিরূপের হাসি আর গভীর চোখের ভাষা নজর এড়ালো না সারপ্রাইজের। ঠোঁটের হাসি রেখা অব্যাহত রেখেই সারপ্রাইজ বলল। মহাকবি আলাউলের পদ্মাবতী পড়েছিস? আকস্মিক সহিত প্রশ্নে অভিরূপ কপাল কুঁচকে বলল। না, কেন? পদ্মাবতীর রূপের বর্ণনা শুনেই তাকে নিজের করার জন্য উন্মাদ হয়ে গিয়েছিলেন আলাউদ্দিন খিলজি, কিন্তু শেষ পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর। এসব সাহিত্যের গল্প আমাকে কেন বলছিস? গল্প করার মানুষের বড্ড অভাব, তাই। সারপ্রাইজের বাড়িতে রাতের খাবার শেষ হলো অভিরূপ। এরপর দুই বন্ধু মিলে খোশ গল্প করলো লম্বা সময় নিয়ে। কথায় কথায় সারাদিন কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে রূপকথা আর ন্যালির সাথে সেটাও বলল সারপ্রাইজ। লিচু গাছে উঠে রূপকথা কেমন বিড়ম্বনায় শিকার হয়েছে সেটা শুনে অভিরূপ হাসতে হাসতে শেষ, কিন্তু নির্বিকার সারপ্রাইজ। অভিরূপের উচ্চস্বরে হাসিতে সারপ্রাইজের চোয়াল শক্ত হয়ে গলার নীলচে শিরাটা ফুলে উঠল। অভিরূপ তা খেয়াল করলো না। সে হাসতে হাসতে ফ্লোরে ঢলে পড়ল। অভিরূপ পানে গরম চোখে তাকালো সারপ্রাইজ। অভিরূপের দাঁত তুলে ফেলতে ইচ্ছে করছে তার এই মুহূর্তে। বিষয়টা কি এতই হাসির? বোকা অভিরূপ কি জানে রূপকথার পরিচয় জানতে পেরে সারপ্রাইজের বুকখানা কেমন উত্তাল হয়ে উঠেছিল? সারপ্রাইজের ভয়ানক চোখ দেখে মুখের হাসি সহসাই উধাও হলো অভিরূপের। দাঁতগুলো পাতলা ঠোঁট দিয়ে যথাসম্ভব ঢেকে ভর্ত গলায় বলে উঠল। এমন হ্যান্ডসাম হ্যাংকে যেই মেয়ে কেয়ারটেকার ওরফে দারোয়ান ভেবেছে, তাকে আমি সচক্ষে দেখতে চাই। মানতে হবে দম আছে ওই মেয়ের, নইলে এমন অদ্ভুত পদবি তোকে দিয়ে জ্যান্ত বাড়ি ফিরে গেছে, এ তো বিশাল ভয়ানক ব্যাপার স্যাপার। সারপ্রাইজ শীতল গলায় বলল। বাড়ি ফিরে যা অভিরূপ, তোকে চটকে কাবাব করতে ইচ্ছে করছে। কথাটাই বলেই ফ্রুট বাক্স থেকে ফল কাটার ছুরিটা হাতে নিল সারপ্রাইজ। ধারালো চিকন ছুরির পানে তাকে ঢাকা ঢোক গেল অভিরূপ। এরপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। চলে যাচ্ছি, পরে আবার আসবো। সারপ্রাইজ প্রত্যুত্তর করল না। অভিরূপ কিছুক্ষণ নিরুত্তাপ থেকে টেবিলের ওপর থেকে হেলমেট নিতে নিতে বলল। কবে ফিরছিস? একটা আপেলে ছুরি বিধিয়ে সারপ্রাইজ বলে উঠল। ফিরতে দেরি হবে, লুইস আর ইয়ংকে এখানে আসতে বলো। অভিরূপ কপাল কুঁচকে বলল। ড্যানের সাথে ওয়েপনের ডিলিং না করে এখানে থাকাটা ঠিক হবে? এখানে এসে মানসিক প্রশান্তি পাচ্ছি অভি, কয়েকটা দিন থাকতে চাই। অভিরূপ ঘাটল না, অল্প মাথা দুলিয়ে বলল। ঠিক আছে। সারপ্রাইজ মেঝেতে ঝকঝকে টাইলসে দৃষ্টি নিবদ্ধ করে বলল। দুটো গাড়ি কিনতে হবে, আমার চলাচল করতে অসুবিধা হচ্ছে, কমফোর্ট ফিল করছি না এসব গাড়িতে চড়ে। ঠিক আছে, কাল শোরুমে চল। বাট লাইসেন্স? এসব তোর ভাবতে হবে না, আমার মামা আছেন, সব ব্যবস্থা তিনি করে নেবেন। আর দাঁড়ালো না অভিরূপ। বাড়িতে তার বাবার খেয়াল রাখতে তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে। তার মা একটা অসুস্থ মানুষটার সেবা করতে পারে না, তাই সারপ্রাইজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো অভিরূপ। যাবার আগে স্বাভাবিক গলায় বলল। মা তোকে সামনে থেকে একবার দেখতে চেয়েছেন, ওনার ছেলের সেভিয়রকে একবার হাতে স্পর্শ করে দোয়া করতে চান তিনি। মন ভালো হলে একবার আসিস, যাই এখন। অভিরূপ প্রস্থান নিল দ্রুত পায়ে। অভিরূপ চলে যেতেই দরজা আটকে আবার সেই ডায়েরির শেষ পৃষ্ঠায় খুলল সারপ্রাইজ।
এরপর নিজের ফোন থেকে সেই ঠিকানার ছবি তুলে ঝটপটে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। যাবার আগে কামনালকে ডেকে বলে গেল, রাতে বাড়ি ফিরবো না চাচা, দরজা আটকে ঘুমিয়ে যেও। রাতের দ্বিপ্রহরে রূপকথার জ্বর মাত্রা ছাড়লো। জ্বরের ঘরে আবল তাবল বকতে শুরু করলো রূপকথা। এদিকে ন্যালি জলপটি দিতে দিতে কখন মেঝেতে পড়ে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। অবশ্য ঘুম কাতুরে মানুষের এসব বোধবুদ্ধি থাকেও না। ন্যালি ঘুমোতে খুব ভালোবাসে। ঘুম তার এতই প্রিয়, একবার ঘুমালে সারা বাড়ি ডাকাত পড়লেও ন্যালির কিচ্ছুটি খবর বলতে পারবে না। ঘুমের ঘরে ন্যালি খুব অদ্ভুত এক স্বপ্ন দেখল। স্বপ্নে হুট করে ফাঁকা রাস্তায় ন্যালির সাথে খুব সুদর্শন এক যুবকের দেখা হয়ে গেল। যুবকের সফেদ আকর্ষণীয় মুখশ্রী, লাল ঠোঁট আর ঘন কালো চুল ন্যালির হৃদয়ে ঝড় তুলল। যুবকের সৌন্দর্যে মোহিত হয়ে ন্যালি আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে চাইল, কিন্তু ছেলেটি হঠাৎই কোথা থেকে এক বন্দুক নিয়ে এসে ন্যালির মাথায় ঠেকিয়ে বলে উঠল, আমার দিকে চোখ তুলে তাকানোর অপরাধে তোমাকে অজগরের মাংসের কাবাব খেতে হবে। কথাটি বলেই পকেট থেকে এক টুকরো অজগরের কাঁচা মাংস বের করলো যুবক। যুবকের হাতে রক্তাক্ত অজগরের এই ছোট একটা পিস দেখে ন্যালির বমি পেল, পেট গুলিয়ে উঠল। স্বপ্নের ঘরে মুখ চেপে উঠে গেল ন্যালি। ঘুম জড়ানো চোখে বেসিনে গিয়ে কতক্ষণ ওয়াক ওয়াক করে দুর্বল শরীরে নিজেই বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। এরপর আবার ঘুমের দেশে পাড়ি জমালো। ওদিকে একা পড়ে রইল রূপকথা। ঘড়ির কাঁটা চলতে চলতে রাতে 2টোর ঘর ঠেকল। আমজাদ হায়দারের 2তলা বিশিষ্ট বাড়িটা একদম নির্জন নিস্তব্ধ। আশেপাশে সেরকম বাড়িঘর না থাকায় জায়গাটা আরো ভুতুড়ে লাগছে। আশপাশের মধ্যে কোনো সোডিয়াম লাইটের খাম্বা নেই। সন্ধ্যা নামতেই আবছা আলোয় আরো গা ছমছমে লাগে। তার মধ্যে ছাদে এক টুকরো বাগান দেখে মনে হয় ঘন জঙ্গল। বিশাল আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। হালকা বিদ্যুতের চমকে মনে হচ্ছে এই বুঝি ভারী বর্ষণ ঝরবে। মনের ধারণাকে সত্যি রূপান্তরিত করে এই ইলশেগুড়ি বৃষ্টির সূচনা হলো। সারফরাজ যখন আমজাদ হায়দারের বাসার নিচে এসে দাঁড়ালো তখন রাত 2:10। হাতে থাকা স্মার্ট ওয়াচে একবার সময় পরখ করে কালো আকাশে দৃষ্টি বোলালো সারফরাজ। পুরো আকাশে কালচে ঘন মেঘে ঢেকে গিয়েছে ইতিমধ্যে। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বাড়ির পেছনের দিকে দৌড়ে চলে গেল সারফরাজ। পেছন সাইডে বিল্ডিংয়ের নজর বোলাতেই লালচে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটল। পেছন দিকে একটা ব্যালকনি খোলা দেখা যাচ্ছে। এটাই সারফরাজের জন্য এনাফ। এক ব্যালকনি দিয়ে পুরো বাড়ি লুট করতে পারবে সে। কিন্তু এই সামান্য বাড়িটিতে তার লুট করার মতো কিছুই নেই। তবে যা আছে তাকে লুট করার সাধ্য সারফরাজের নেই। মনের অযাচিত ভাবনা দূরে সরিয়ে উপরে ওঠার পথ খুঁজতে লাগলো সারফরাজ। ভদ্রলোক বেশ সুকৌশলে বাড়িখানা তৈরি করেছে। উপরে ওঠার তেমন ব্যবস্থা নেই। ড্রেন পাইপগুলো বাড়ির ভেতর দিকে বোধহয়। পুরো ওয়াল চকচকে মসৃণ। বিরক্তিতে যশোচক উচ্চারণ করে কপাল কোঁচকালো সারফরাজ। বৃষ্টির পশলা ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। সারফরাজের গায়ের পোশাক অর্ধেক বেশি ভিজে গেল। চরম বিরক্তিতে মেজাজ চটে যাচ্ছে তার। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে পাশে থাকা বকুল গাছে বহু কসরত করে উঠতে সক্ষম হলো। এরপর লম্বা হাত বাড়িয়ে নিচতলার জানালার সানসেটের উপরে পা বাড়িয়ে সেটার উপর দাঁড়ালো। সাবধানতা অবলম্বন করেও কোনো কাজ হলো না। ধারালো কিছুর সাথে লেগে হাতে বেশ খানিকটা কেটে হাঁ হয়ে গেল, কিন্তু গুরুত্ব দিল না সারফরাজ। রক্তঝরা হাত দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠল দোতলা সেই খোলা ব্যালকনিতে। এরপর সন্দর্পণে কক্ষে ঢুকতেই এক প্রকার আত্মা বেরিয়ে আসার উপক্রম হলো মেহেলি চিৎকারে, না না, আমি অজগরের কাবাব কিছুতেই খাবো না। কে আছো বাঁচাও। সারফরাজের চতুর মস্তিষ্ক নিমেষেই বুঝে গেল এটা সেই আইটেমের কক্ষ যিনি তাকে দারুণ উপাধিতে ভূষিত করেছে। শব্দহীন পা ফেলে সামান্য দূরে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর ন্যালি আরও কিছু আবল তাবল অস্পষ্ট কথা শোনা গেল। সেসব শুনে সারফরাজ বিড়বিড় করে বলে উঠল, যার ঘরে যাবে একদম জ্বালিয়ে মারবে। ভবিষ্যৎ বেচারার জন্য খুব কষ্ট হচ্ছে। এমন মেয়ে মানুষও হয়, কার কপালে জুটে এরা। ন্যালি আবার বলে উঠল, লিচুওয়ালা কেয়ারটেকার গুন্ডা মস্তান,
বেটা শয়তান বালিশের তলায় বন্দুক রাখে, সবাইকে বলতে হবে হুম হুম। সারফরাজ আর 1 মিনিটে দাঁড়াতে চাইল না এই ঘরে, মনে মনে বলল, এমন মানুষের সাথে এই মেয়ের বিয়ে হোক যে সত্যি একে অজগরের কাবাব খাওয়াবে। কথাটি বলেই দরজা অল্প ফাঁক করে ধীরে ধীরে অন্য কক্ষের দিকে পা বাড়ালো সারফরাজ। ভেতর থেকে দরজা আটকানো এক কক্ষের সামনে দাঁড়াতেই পুরুষালী গলার হুঙ্কার ভেসে এলো। এই কে আমার বাগানের পেয়ারায় হাত দেয়? হাত কিন্তু কামড়ে ছিঁড়ে নেব আমি। সারফরাজের ইচ্ছে হলো দেয়ালে সজোরে মাথা বাড়ি মারতে। একই পরিবারে সবগুলো মানুষ এমন পাগল কি করে হতে পারে? এদিকে বৃষ্টির ছাপটা বাড়লো কয়েক গুণ। এখন আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। সারফরাজ আরো দুটো খালি কামরা চেক করার পর রূপকথার কক্ষের সন্ধান পেল। ধীর পায়ে সেই কক্ষের ভেতরে ছোট্ট ছোট্ট কদম ফেলে বিছানার নিকট এগিয়ে এলো সারফরাজ। ভয় নামক বস্তু যার সাথে একদম পরিচিত নয় সারফরাজ, সেই সারফরাজের প্রশস্ত বুকটা আজ কেমন দুরু দুরু করে কেঁপে উঠল। নিজের বাপাসের ধূপকানির ধ্বনি বেশ করে সে নিজেই শুনতে পাচ্ছে। মেরুদণ্ড বেয়ে কেমন হিমস্রোত নেমে যাচ্ছে। পা দুটো মেঝের সাথে আটকে যেতে চাইছে বারবার। কিসের তাড়নায় এই ভয়ের উৎপত্তি? উত্তর জানে না সারফরাজ। ধীরে ধীরে রূপকথার বিছানার একদম কাছ ঘেঁষে দাঁড়ালো সারফরাজ। ডিম লাইটের ঝাপসা আলোয় রূপকথার ফিনফিনে ছোট মুখশ্রী স্পর্শ দেখা যাচ্ছে। তবু হাঁটু মুড়ে বসে বিছানায় হাত ভাঁজ করে রেখে তাতে থুতনি রাখলো সারফরাজ। এরপর খুব কাছ থেকে রূপকথার ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে আবেশে আপ্লুত হলো সারফরাজ। 12 বছর আগেও ঠিক এভাবে ঘুমন্ত কুমারীকে রাজকুমারীর ন্যায় বুকে বালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকতো রূপকথা। আর সারফরাজ বাধ্য দাসের ন্যায় সারা রাত বসে পাহারা দিত। ঘুমে দু চোখ বন্ধ হতে আসতো সারফরাজের। তবু অজানা কারণে রাতভর জেগে জেগে রূপকথার প্রতিটি নিঃশ্বাস শুনত সে। নির্ঘুম সারফরাজ সারাদিন কাজ করতে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ত। কিন্তু রূপকথা যখন তার ছোট্ট ছোট্ট কচি হাতে সারফরাজের বড় বড় চুলের গোছা ধরে টান দিত, নিমেষে যেন সমস্ত শরীর খারাপ কোথায় পালাতো। ঘুমের তালে পাশ ফিরতে চাইল রূপকথা, কিন্তু দুর্বল শরীর নড়তে চাইল না। বাধ্য হয়ে ওইভাবে গুটিয়ে পড়ে রইল। ঠান্ডা হিম বাতাস, বৃষ্টি আর জ্বর তিনের সম্বোধনে রূপকথার শরীর কাটা দিয়ে কেঁপে উঠল। সারফরাজ টের পেয়ে অনাদরে পায়ের কাছে পড়ে থাকা কাঁথাটা রূপকথার গায়ে জড়িয়ে দিল। কাঁথার ওম্পেই সারফরাজের হাত সহ চেপে ধরল রূপকথা। সারফরাজের শীতল হাতে নিজের গলার ভাঁজে 2 হাতে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল, আরাম লাগছে সারফরাজ? রূপকথার গায়ে উত্তাপে সারফরাজ চমকে উঠল সহসায়। নিজের হাত সরাতে চাইল রূপকথার গলা থেকে, কিন্তু রূপকথার হাত গলিয়ে তা ছোটাতে পারল না। অপর হাতের উল্টো পিঠ দিয়ে রূপকথার কপাল ছিল সারফরাজ। কিছুক্ষণ রেখে আলগোছে হাত সরালো। মেয়েটার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। এমন অসুস্থ মেয়েকে ফেলে সবাই বেঘরে ঘুমোচ্ছে কি করে? রূপকথার জ্বরে রাগে হিতাহিত জ্ঞান হারাতে ইচ্ছে হলো সারফরাজের। তোমার স্পর্শ আমি খুব করে চিনি সারফরাজ। তোমার ওই শক্ত হাত জোড়া আমার যে খুব পরিচিত। মনে হচ্ছে সত্যি তুমি আমার পাশে বসে আছো। সব ভ্রম, তাই না? রূপকথার জ্বরের ঘোরে বলা ভাঙা অস্পষ্ট কথাগুলো সারফরাজের ভেতর নাড়িয়ে দিল। এই পৃথিবীতে তাকেও ভালোবাসার মতো কেউ আছে। বিধাতা এই নিষ্ঠুর পৃথিবীতে তার খোঁজ নেবার জন্য এত সুন্দর একটা মানুষ পাঠিয়েছে, অথচ সে কিনা কোন দুর্দেশে একাকী জীবন টেনে নিয়ে যাচ্ছে। গম্ভীর হৃদয়হীন সারফরাজের কেমন ফুপিয়ে কাঁদতে ইচ্ছা হলো, কিন্তু নিজেকে যথেষ্ট শক্ত রাখল সে। রূপকথা আবার বলে উঠল, ট্রেনের অদ্ভুত চোখওয়ালা ছেলেটা আমাকে ধরতে চায় সারফরাজ। ওকে দেখে আমার ভয় লাগছে। প্লিজ সেভ মি ফ্রম হিম। রূপকথার এহেন কথায় কপাল কুঁচকে এলো সারফরাজের। সামান্য মাথা ঝুঁকে রূপকথার কানের কাছে ফিসফিস করে সারফরাজ শোধালো, কোন ছেলে রূপকথা? যার চোখ দুটো প্রায় তোমার মতো। কথাটি বলেই সারফরাজের গলা জড়িয়ে নিজে বেশ খানিক কাছে নিয়ে এলো রূপকথা। সারফরাজের লালচে ঠোঁটজোড়া প্রায় রূপকথার নাক ছুঁই ছুঁই। এই পরিস্থিতি কেমন ভয়ানক অনুভূতি হলো সারফরাজের বুকের ভেতর। পুরো শরীর কেমন আগুনের ন্যায় উত্তাপ হলো, সেই সাথে লাল হয়ে উঠল কান্দায়। মনে হচ্ছে এক্ষুনি কান দুটো ব্লাস্ট হবে। মস্তিষ্ক বিক্ষিপ্ত হতে চাইছে।
অজানা ক্লান্তিতে চোখ বুজে আসতে চাইছে, হৃদয় গতি ছুটছে ঘোড়ার রেশের ন্যায়। নিষিদ্ধ বায়না খেলে গেল শরীর জুড়ে। সারপ্রাইজ বুঝলো আগুনে অনেক কাছে এসে গিয়েছে সে। সামান্য অপেক্ষার পরই জ্বলে পুড়ে অঙ্গার হবে সে। তাই নিজেকে বহু কষ্টে রূপকথার থেকে ছাড়িয়ে দুর্বল পায়ে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর না চাইতো মনের বিরুদ্ধে গিয়ে রূপকথার কক্ষ ত্যাগ করলো। ধীর পায়ে আবারও এসে দাঁড়ালো ন্যালির কক্ষে। আরামে কাঁথা মুড়িয়ে চোখ অর্ধেক খুলে ঘুমাচ্ছে ন্যালি। দমিয়ে রাখা রাগটা আবার চাঙ্গার হলো সারফরাজের। এরপর গলার সমস্ত আওয়াজ দিয়ে ধমকে গর্জে উঠল। ওখানে জ্বরে মরছে একজন, আর এখানে আরামে ঘুমানো হচ্ছে। ফাজিল মেয়ে কোথাকার, ওঠ! বলে ঠাটে এক চড় মারল ন্যালির ফর্সা গালে। মুহূর্তে ঘুম থেকে ধরপড়ে উঠল ন্যালি, কিন্তু তার আগে ব্যালকনি ডিঙে নেমে এলো সারফরাজ। ভয়ানক স্বপ্ন, চর আর বজ্রপাতের শব্দে হাউমাউ করে চিৎকার করে উঠল ন্যালি। মিনিট দুইয়ের ব্যবধানে পুরো বাড়ি জুড়ে জ্বলে উঠল আলো। আমজাদ, হায়দার, শিউলি দুজনেই দৌড়ে এলেন মেয়ের কক্ষে। ন্যালির কক্ষে পা রেখে দ্রুত হাতে সুইচ জেলে ঘর আলোকিত করলেন শিউলি। ঘর আলোয় ভরতেই আলোথালো ন্যালিকে কাঁথা মুড়িয়ে বসে বসে কাঁদতে দেখা গেল। ঘটনা জানতে চাইলেই ভেউ ভেউ করে কেঁদে ন্যালি বলে উঠল, অজগরের কাবাব খেতে চাই না বলে আমাকে হুমকি ধুমকি দিয়ে খুব মেরেছে আব্বু। এই দেখো গাল ফাটিয়ে দিয়েছে। মাথা থেকে শুরু করে সারা শরীর কাঁথা মুড়িয়ে জবুথুবু হয়ে বিছানার এক কোণে আসন গেড়ে বসে আছে ন্যালি। মাথা এলোমেলো জট পাকানো চুলের কয়েক গাছি চোখে মুখের উপরে সেটে রয়েছে। ভ্যাবা করে কান্নার কারণে চোখ মুখ বিকৃতি হয়ে রয়েছে। সেই সাথে মেয়ের মুখে অজগরের কাবাব নাম শুনি জিভ বের করে চোখ কুচকে কপাল চাপড়ালেন আমজাদ হায়দার। শিউলি মেয়ের কাছে এসে ভালো করে পর্যবেক্ষণ করতেই চোখ কপালে উঠল। সত্য সত্যই কেউ ন্যালির বাম গালে কষিয়ে চড় মেরেছে। হাতে 4টা আঙুলের টকটকে ছাপ স্পষ্ট পুরো গাল জুড়ে। উত্তপ্ত গাল চেপে ধরে আরো কিছুক্ষণ কাঁদল ন্যালি। ভয়ানক স্বপ্ন মনে পড়ে বারবার বমির উদ্বেগ হচ্ছে তার। এদিকে গালটা ব্যথায় টনটনে। শিউলি মেয়ের মুখ পানে তাকে কঠিন গলায় বললেন, ঘুমের ঘরে নিজের গালে নিজেরই চোর মারছিস তাই না? ন্যালি তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে বলে উঠল, না আম্মু, ওই অদ্ভুত ছেলেটা আমায় চড় মেরেছে। শিউলি বিরক্তিভরা কণ্ঠে শোধালেন, স্বপ্নে কেউ কাউকে চোর মারতে পারে গর্দব? শিউলির ধমকে উত্তেজিত হয়ে আমজাদ বললেন, আহা, এভাবে ধমকাচ্ছ কেন? এমনিতেই মেয়ে ভয়ে জড়সড় হয়ে আছে। শিউলি হাত ইশারায় আমজাদ হায়দারকে থামিয়ে বলে উঠল, সেদিনও ঘুমের ঘরে নিজেকে নিজে ঘুষি মেরেছে ও। আমি নিজে দেখেছি সেই দৃশ্য। স্বপ্ন কেউ তোমার মেয়েকে মারতে আসে না, কারণ সেই সব অস্তিত্বহীন। যেমন বাপ তেমন মেয়ে। তুমিও সারা রাত আবল তাবল বক বক করে হাত পা ছুড়ো। তোমার থেকেই এই গুণ রপ্ত করেছে তোমার মেয়ে। ঘুম জড়ানো বিরক্ত ভরা কণ্ঠে কথাগুলো বলে পুরো রুম নজর বোলালো শিউলি। এরপর শোধালো, রূপকথা কোথায়? তোকে তো বলেছিলাম রাতে রূপকথার সাথে থাকতে। তুই এখানে কি করছিস? শিউলির ধমকে উত্তর খুঁজে পেল না ন্যালি। কতক্ষণ কেঁদে কেটে শান্ত হতেই শিউলি রূপকথার কক্ষের দিকে ছুটল। এরপর লাইট জ্বালিয়ে রূপকথার বিছানায় দৃষ্টি তাক করলেন। কাঁথা মুড়িয়ে হাঁটু ভাঁজ করে কুকড়ে শুয়ে আছে রূপকথা। শিউলি স্তব্ধ পায়ে এগিয়ে এসে জ্বর পরিমাপ করলেন হাতের সাহায্যে। জ্বর মোটেও কমেনি। এবার আরও চিন্তিত হলেন শিউলি। দৌড়ে গিয়ে আমজাদ হায়দারকে বলে উঠলেন, রূপকথার প্রচন্ড জ্বর, ওকে হসপিটালে নিতে হবে। আমার ভয় করছে। ভাইজান জানলে কেলেঙ্কারি হবে। 2 দিন ধরে আসছে না। আসতেই মেয়ে অসুস্থ হয়ে বিছানায় নিয়েছে। এটা ভাইয়া কিছুতেই মানবে না। আমজাদ হায়দার কিছুক্ষণ নীরব থেকে প্রত্যুত্তর করলেন, ঠিক আছে, সকালে নিয়ে যাব। আপাতত মাথায় পানি দাও। শিউলি ঘাড় কাত করে সায় জানিয়ে রূপকথার কক্ষে পুনরায় দৌড়ে গেল। এরপর বালতি ভর্তি পানি এনে মাথায় অল্প অল্প দিতে লাগলো। একটু পর ন্যালি নিজে উঠে এলো ঘুম কাটিয়ে। গলাটা এখনো ফুলে রয়েছে। সে নিজেকে নিজে এভাবে চড় মেরেছে, এটা তার বিশ্বাস হচ্ছে না। আয়নায় দেখেছে কেমন মোটা মোটা দাগ হয়ে গেছে গাল জুড়ে। তার সরু চিকন আঙুলের মতো মোটা দাগ কিভাবে তৈরি করতে পারে?
ভাবনা ফেলে একটা ছোট তোয়ালি ভিজিয়ে নিল ন্যালি। এরপর পরম যত্নে মুছে দিল রূপকথার হাত পা। শিউলি আর ন্যালির প্রচেষ্টায় ভোর রাতের দিকে জ্বর কমল রূপকথার। শরীর ঘেমে নিয়ে একাকার। হাতে গায়ের কাঁথা সরিয়ে দুর্বল শরীরে উঠে বসলো সে। পাশে শিউলি আর ন্যালি। প্রচণ্ড অস্বস্তিতে আর ক্লান্তি নিয়ে রূপকথা বলে উঠল। খুব খারাপ লাগছে ফুপি, গোসল করতে হবে। শিউলি ঘড়িতে নজর দিল। আর কিছুক্ষণ পর 6টা বাজবে। এত সকালে গোসল করলে না জানি আবার ঠান্ডা বসে যায়। কিন্তু রূপকথার দরদর ঘাম দেখে শিউলি মাথা ঝাঁকালেন। দ্রুত পদে উঠে কাবার থেকে একটা লং টি শার্ট আর প্লাজো ওয়াশরুমে রেখে বলে উঠলেন। যা গোসল করে আয়, ভালো লাগবে। রূপকথা বিছানা ছেড়ে উঠতেই শিউলি ন্যালির কাছে রূপকথার দায়িত্ব দিয়ে রান্নাঘরে দৌড় দিলেন। ওয়াশরুমের দরজা আটকে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল রূপকথা। এরপর শাওয়ার নবে ছেড়ে দেয়ালে হেলান দিয়ে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে বসলো। 2 হাতে হাঁটু ভাঁজ করে চেপে ধরে তাতে মাথা ছুঁয়ে চোখ বুঝল সে। ঠান্ডা জলের স্পর্শ উত্তপ্ত শরীরে ছুঁচের কাটার মতো বিঁধছে। সেই সাথে থরথর করে কেঁপে উঠছে পুরো শরীর। কিন্তু তাতে পাত্তা দিল না রূপকথা। সে শুধু স্বপ্নের কথা ভেবে চলেছে। এ কি অদ্ভুত স্বপ্ন! তুমি কি সত্যি আমার কাছে এসেছিলে সারফরাজ, নাকি আমার মনের ভ্রম এটা? আমি কি সত্যি হারিয়ে ফেললাম তোমায়? কত দূরে আছো তুমি? নানাবিধ ভাবনার অবসান ঘটিয়ে প্রায় মিনিট 20 পর ন্যালি দরজায় নক করার শব্দে পেয়ে শাওয়ার বন্ধ করে উঠে দাঁড়ালো রূপকথা। এরপর ঝটপট পোশাক পাল্টে বাইরে বেরিয়ে এলো। রূপকথা বাইরে বের হতেই ন্যালি এগিয়ে এসে শরীর স্পর্শ করতেই আটকে উঠল। শরীর পুরো বরফ সম। চোখ মুখ কুঁচকে ন্যালি ধমকে উঠল। এত কেউ ভিজে এই সকালবেলায় নিউমোনিয়া হয়ে যায় যদি। ভাঙা মোটা গলায় রূপকথা বলল। আরে কিছু হবে না, এখন আরাম লাগছে। কথা বলতে বলতে হঠাৎই রূপকথার নজর গেল ন্যালির মুখে। অবাক চোখে রূপকথা শোধালো। ফুপি মেরেছে তোকে, কিন্তু কেন? দ্রুত হাতে চুল দিয়ে গাল ঢাকতে ঢাকতে ন্যালি আমতা করে বলল। আরে আম্মু মারিনি। অদ্ভুত এক ঘটনা ঘটেছে, পরে বলবো। আপাতত রেস্ট নে, আমি একটু ঘুমাবো, সারা রাত ঘুম হয়নি। ঠিক আছে, তুই তো রুমে চলে যা, আমি একা একটু রেস্ট করব কিছু সময়। বাক্য ব্যয় না করে নিঃশব্দে চলে গেল ন্যালি। ন্যালি যেতেই টেবিলের উপরে ব্যস্ত হাতে কিছু খুঁজল রূপকথা, কিন্তু পেল না। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে কেমন উন্মাদ হয়ে উঠল সে। এরপর কাবার্ড, আলমারি, ড্রেসিং টেবিল, ড্রয়ার সব জায়গায় আরো বেশ খানিক নিয়ে খুঁজলো, তাও পেল না। এবার কান্নার উদ্বেগ হলো তার। দৌড়ে ন্যালির কক্ষে এলো। কেবলই কাঁথা জড়িয়ে চোখ বুজেছে ন্যালি। খট করে দরজা খোলার শব্দে নড়েচড়ে বসে রূপকথাকে দেখতে পেল। আবার কি? আমার ছোট ব্যাকপ্যাকটা কোথায় নেলি? কোন ব্যাকপ্যাক? বড় বড় অবাক চোখে জানতে চাইল ন্যালি। অস্থির বেদনাদায়ক কণ্ঠে রূপকথা বলে উঠল। কাল যেটা নিয়ে সারফরাজদের বাড়ি গেলাম সেটা। এবার ফাঁকা ঢোক গেল ন্যালি। এবার কি হবে? সে তো ভুলে ওটা ফেলে চলে এসেছে। কিন্তু ওই ব্যাগ না পেলে রূপকথা কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলবে। হায় হায়, এবার বুঝি শিউলি সব বুঝে যায়। চুপ করে আছিস কেন নেলি? আমার ব্যাগ কোথায়? আসলে ওই ব্যাগ ওই বাড়িতেই ভুলে ফেলে এসেছি আমি। এত বড় ভুল কি করে করতে পারলি তুই? এত মন ভোলা হলে কিভাবে চলবে বলতো? তুই কি ছোট বাচ্চা? আমি কিচ্ছু জানি না, আমার ব্যাগ এনে দে। রূপকথার মামুর বাড়ির আবদারে ন্যালির ঘুম ছুটে গেল। মাথা ভোঁ করে ঘুরে উঠল। কেয়ারটেকার তরফের দারোয়ানের কাছে বন্দুক আছে। এটা কিভাবে রূপকথা গাদিকে বোঝাবে সে? এবার কি হবে তার? এমন বোকার মতো তাকিয়ে আমায় কি দেখছিস নেলি? রূপকথার চেঁচানোর শব্দে কেঁপে উঠল ন্যালি। এরপর ফাঁকা ঢোক গিলে বলে উঠল। সিংহের খাঁচায় আমাকে কেন ঢোকাতে চাইছিস বনু? আমি এত কিছু জানি না, তুই এক্ষুনি চল। ওই ব্যাগ ছাড়া আমি বাঁচবো না। ওই ব্যাগ আমার প্রাণ নেলি। সামান্য একটা ব্যাগের জন্য বোনের প্রাণ নিতে সওদা করে দিতে চাইছিস? হৃদয়হীন মানবী, বাজার থেকে এর চাইতেও দামি ব্যাগ কিনে দেব, তবু ওই বাড়িতে আমাকে যেতে বলিস না প্লিজ। ওই ব্যাগটাই আমার লাগবে নেলি। ওই ব্যাগে আমার জীবনের 12টা বছর বন্দি আছে। আমার আবেগ, আমার মনে জমানো কথা সব ওই ব্যাগে আছে। ওই ব্যাগ আমার চাই, চাই মানে চাই। ন্যালি এবার কেঁদে ফেলার উপক্রম হলো।
রূপকথার হুঙ্কারে মাথার ওই ছোট্ট উকুনগুলো কেমন কুটকুট করে মগজ কামড়ে চলেছে। অজানা মরণ ভয় হৃদয়ে হাতুড়ি দিয়ে ইচ্ছে মতো জোরে জোরে বাড়ি দিচ্ছে। চোখ ভর্তি ঘুম, সে তো কোন আমলে পালিয়েছে। এবার তবে উপায় কি হলো, উঠছিস না কেন? রূপকথা আরেক দফা তারাই বিছানা ছেড়ে উঠে বসলো ন্যালি। পাজামার এক হাঁটু ওপরে আর একটা হাঁটু সম, গায়ে স্লিপিং শার্টের বোতাম এলোমেলো হয়ে রয়েছে। পাখির বাসার ন্যায় কোকড়ানো চুলগুলো দেখে আস্ত এক পাগল মনে হচ্ছে তাকে। এমন বেশেই ন্যালি বলে উঠল, অজগরের কাবাব বেদ চাইতে গুলি খেয়ে মরা বেটার। ব্রেকফাস্ট করে নিয়ে যাব, আপাতত দোহাই লাগে একটা ঘন্টা ঘুমোতে দে। নিঃসঙ্গ মৃত্যুর আগে একটু শান্তির ঘুম ঘুমোতে চাই। খুব সকাল সকাল অভিরূপ এলো সারফরাজের বাড়িতে। অভিরূপের মা আনিশা নাসরিন খুব যত্ন করে সারপ্রাইজের জন্য নাস্তা বানিয়ে পাঠিয়েছে। আর তাছাড়া আজ সারফরাজের গাড়ি কিনতে যাবার কথা। এখানে আসার পর থেকে নিজের ব্যবসা বাণিজ্যের প্রতিও খুব উদাসীন হয়ে গেছে সারফরাজ। অভিরূপ একা হাতে এসব সামলাতে হিমশিম খাচ্ছে। যদিও লুইস আর ইয়ং এলে সে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচবে। অভিরূপ যখন সারফরাজের ড্রয়িং রুমে প্রবেশ করলো তখন সারফরাজ ঘুম থেকে ওঠেনি। বাড়ির কেয়ারটেকার কামালের কাছে সারফরাজের খোঁজ করতেই জানা গেল কিছুক্ষণ আগেই সে বাসায় ফিরেছে। কামালের কাছে নাস্তার বক্স সমর্পণ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো অভি। সারফরাজের কক্ষের দরজা হালকা নক করতেই গমগমের স্বরে জবাব এলো, ভেতরে আয়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখা গেল সারফরাজকে। কোনো বাক্য অপচয় না করে নিঃশব্দে পাশের ডিভানে বসলো অভিরূপ। কারণ সারফরাজের চোখে মুখে চিন্তার রেশ। কেমন অদ্ভুত রাগী লাগছে তাকে এই মুহূর্তে। অভিরূপ কিছু ঠাউর করবার আগে সারফরাজ ল্যাপটপ ফেলে অভিরূপের পানে তাকিয়ে বলল, আমার ড্রাগস কারখানায় পুলিশ এসেছিল অভি। সারফরাজের শীতল গলায় ভয়ানক কথায় কথা বলার ভাষা হারিয়ে ফেলল অভিরূপ। পাল্টা প্রশ্ন ফাঁকা মস্তিষ্কে এলো না। তবুও কিছুক্ষণ স্তব্ধ থেকে বিড়বিড় করে শোধালো, পরে কেভিন সব সামলেছে, কিন্তু আমার প্রশ্ন হলো পুলিশের কাছে খবর কে দিল? অভিরূপ কপাল কুঁচকে কিছু ভাবার চেষ্টা করলো, এরপর উত্তর দিল, জেসকিনকে আমার সুবিধার মনে হচ্ছে না। ইয়ংকে বল ওর উপর নজরদারি করতে। ঠিক ধরেছিস, আমি নিজেও ওকেই সন্দেহ করেছি। আমার তীর যদি সঠিক নিশানায় লাগে তবে ওর জন্য খুব সুন্দর সুন্দর শাস্তির ব্যবস্থা করব আমি। যদিও ভেবে রেখেছি ওর মৃত্যু ঠিক কিভাবে হবে, অ্যাটলিস্ট কোনো বিশ্বাসঘাতক আবার হাত থেকে বাঁচতে পারবে না। অভিরূপের সাথে কথা শেষ করে ইয়ং আর লুইসের সাথে ভিডিও কনফারেন্সে প্রয়োজনীয় কথা সারল সারফরাজ। এরপর তাদের ইমার্জেন্সি বাংলাদেশে আসার জন্য টিকিট কাটতে বলল। ল্যাপটপ থেকে সুফিয়ান চৌধুরীর বিষয়ে অভিরূপের কাছে মুখ খুলল সারফরাজ। কমিশনার আমার সাথে দারুণ এক খেলা খেলেছে অভি। রূপকথার পালক বাবা হুম, কি করেছে? ভদ্রলোক কোনো কারণে রূপকথাকে আমার থেকে দূরে রাখতে চায়। এটা আমার সহ্য হচ্ছে না। কমিশনারকে পানি দিয়ে চিবিয়ে খেতে ইচ্ছে করছে। বাবা হিসেবে এটা স্বাভাবিক নয়। তোর বিবেক কি বলে? বিবেক তো আবেগের কাছে হেরে বসে আছে। আবেগে ভাসছি আমি, আপাতত বিবেক কাজ করছে না। কমিশনার তার জায়গায় রাইট। কেউ চাইবে না নিজের মেয়ে কোনো ভয়ানক ক্রিমিনালের চক্করে জড়ায়। অভিরূপের তেতো সত্যি কথায় সারফরাজের চকচকে ফর্সা মুখে অবশ্য অন্ধকার নামলো। দাঁত দিয়ে নিম্নভাগের পাতলা ঠোঁট কামড়ে ধরে ঠোঁটে পাউট করলো। এরপর বলল, আমি কি তার মেয়েকে চুমু খেতে চেয়েছি নাকি? শুধু দেখতে চেয়েছি কত বড় হয়েছে। একটু দেখতে দিলে কি হয়? চুমুর কথা বলে নিজে নিজেই লজ্জায় লাল হলো সারফরাজ। অভিরূপের চোখে তা এড়ালো না। ঠোঁটে দুষ্ট হাসি রেখা ফুটিয়ে অভিরূপ বলল, চুমু কিভাবে খেতে হয় তুই জানিস? খেয়েছিস কাউকে চুমু? সারফরাজ বুঝলো অভি সুযোগ পেয়েছে তাকে হেনস্থা করার। এই সুযোগ কোনোভাবেই অভিকে দেয়া যাবে না। তাই চোখ মুখে গম্ভীর আর কঠোরতা ফুটিয়ে বলল, কমিশনার এক বেঠক মেয়ে মানুষের ছবি আমাকে দেখিয়ে বলেছে ওটা রূপকথা। বিশ্বাস হয়নি আমার। এত কিউট বাচ্চা কখনোই এমন বেখাপ্পা চেহারার অধিকারী হতে পারে না। কিন্তু যখন আমি রিয়েল রূপকথাকে দেখেছি, বিশ্বাস কর, আমার হৃৎপিণ্ডের ধড়কন বন্ধ হয়ে গেছে। তুই দেখেছিস ওকে সামনে থেকে? অন্যমনস্ক হয়ে সারফরাজ উত্তর দেয়। হুম। উচ্ছ্বাসিত অভি ছোদায়। দেখতে কেমন? তুই কল্পনা করে অনুমানের ভিত্তিতে যেমন ছবি এঁকেছিস তার মতো? তার চাইতেও সুন্দর।
রূপকথার আলাপচারিত ঘড়ির কাঁটা তত্তর করে সময় পার করে দিল আরও 2 ঘন্টা। রূপকথাকে নিয়ে সারপ্রাইজের অনুভূতি কি তা বোঝা গেল না। এবার অভিরূপ ধরেই নিল সারপ্রাইজকে দিয়ে এই জন্মের প্রেম ভালোবাসা বা বিয়ের কিচ্ছুটি হবে না। কথায় কথায় সারপ্রাইজ হঠাৎ কঠিন মুখশ্রী করে বলে উঠল। নিয়াজ মোর্শেদের খবর নিয়েছিস? অভিরূপ মাথা ঝাঁকিয়ে বলল, বুড়ো হয়ে গেছে, ছেড়ে দে, 2 দিন পর এমনিতেই মরে যাবে। রূপকথার কপাল ফাটিয়েছিল ওই নিয়াজ। আমি ওকে বলেছি আমি ওকে খেয়ে ফেলবো। আমি আমার কথার বরখেলাপ কখনো করিনি। ওকে না খেলে আমার পেটের ক্ষুধা মিটবে না। তপ্ত শ্বাস ফেলে অভিরূপ একটা ঠিকানা বের করে বলল, এখানে ছেলে মেয়ে আর ছোট একটা নাতনি নিয়ে থাকে। স্ত্রী গত হয়েছে অনেক আগে। কেরিয়ারে অসৎ থাকায় তাকে সাসপেন্ড করা হয়েছে বছর 4 আগে। তার ছিল হেসে সারপ্রাইজ বলল, কুকুরের লেজে ঘি মাখলেও তা বাঁকাই থাকে। অভিয়া সারফরাজের কথার মাঝখানে নজরুল এসে গলা খাকারি দিল দরজার বাইরে। সারফরাজ বুঝলো খাবারের জন্য ডাকতে এসেছে নজরুল, তাই ভনিতা না করেই গলা বাড়িয়ে বলল, টেবিলে খাবার দাও, আসছি। সকালে খাবার দুপুরে একটু আগে আগে খেলো অভিরূপ আর সারফরাজ। এরপর ঝটপটে শাওয়ার নিয়ে অভির সাথে বাইরে যাবার জন্য তৈরি হতলো সে। মাথায় ভেজা চুলগুলো মুছে গায়ে একটা ব্ল্যাক শার্ট চাপালো, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শুটে নিজেকে সাজিয়ে রোদ চশমা নিয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। কিন্তু চপল পা দুটো নিমেষেই থেমে গেল কাঙ্ক্ষিত কারোর আগমনে। সামনে আগত 2 মানবীকে দেখে অভিরূপ শুধালো। তোর আত্মীয়? সারফরাজ আনমনেই জবাব দিল, কেমন আত্মীয়? আত্মার আত্মীয়, এটাই রূপকথা। মনের মাধুরী মিশিয়ে সেজেছে নেলি, একদম হালকা পাতলা পাটি সাজের মতো। কোকড়ানো ঝাঁকড়া চুলগুলো স্ট্রেট করে ছেড়ে কাঁধের 2 পাশে ফেলে রেখেছে। ঠোঁটে কালারফুল লিপস্টিক দিয়েছে, চোখে মোটা করে আইলাইনার কাজল সব টেনেছে। পরেছে দামি ড্রেস। অসুস্থ রূপকথাকেও ধরে বেঁধে সাজিয়েছে। ন্যালির এহেন বোকা কাণ্ডে রূপকথা খেকিয়ে বার কয়েক জিজ্ঞাসা করেছে রামপুরা গেলে এত সাজতে হবে কেন, কিন্তু ন্যালি কোনো প্রত্যুত্তর করেনি। সারফরাজদের বাড়ির আঙিনায় রূপকথা আর ন্যালি যখন পৌঁছালো তখন দুজনেই সারফরাজ আর অভিরূপকে দেখতে পেল। রূপকথা তেমন তোয়াক্কা না করলেও ন্যালি মনে মনে ভীতু হলো। ব্যাগ থেকে ঝটপট একটা ছোট্ট মিরর বের করে চেহারাটা ভালো করে পরখ করলো ন্যালি। সব ঠিক আছে, শুধু গাড়ির বাতাসে চুলগুলো আলুথালু হয়ে রয়েছে, এসব ব্যাপার নয়। সারপ্রাইজের গেট আপ দেখে ন্যালি মনে মনে বলে উঠল, দেখ দেখ দারোয়ান এর ভাব দেখ, মালিকের অবর্তমানে কেমন মালিক সাজা হচ্ছে বেটা গুন্ডা। হঠাৎ বালিশের তলায় বন্দুকের কথা মনে পড়তেই চুলগুলো একটু ঠিক করলো ন্যালি। এরপর মনে মনে বলল, শ্যুটটা কোথায় করবে, কপালে না ভুঁড়িতে? না না, কপালে করলে সাজ নষ্ট হবে। পত্রিকায় না হলে খবরে শিরোনাম সুন্দর ছবি হওয়া চাই। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো ভুঁড়িতে মারতে। আমার অনুরোধ অবশ্যই মানবে বজ্জাত লোকটা, যদি পিছুতে মারে। মনের ভয়ানক ধারণা জিভ কেটে মাথা নাড়িয়ে নিজের পাছুতে একবার হাত বোলালো ন্যালি। সাদা পাছু দুটো রক্তে রঞ্জিত হয়ে কি নিদারুণ ব্যথা। এদিকে অভিরূপ ন্যালির দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। মেয়েটার হাবভাব কিছুই সুবিধার মনে হচ্ছে না। সারপ্রাইজের কোন কালের আত্মীয় এই মেয়ে তা জানার জন্য অভিরূপের মন আকুলি বিকুলি করে উঠল। বোকা ন্যালিকে ফেলে ধীর দুর্বল পায়ে সারপ্রাইজের সামনে এসে দাঁড়ালো রূপকথা। এরপর মিহি চিকন গলায় বলল, দেখুন, আমরা সেদিনের ঘটনার জন্য অনুতপ্ত। কাউকে না বলে নিচু গাছে ওঠা উচিত হয়নি আমাদের, এর জন্য দুঃখিত, ক্ষমা করবেন। রূপকথার সাবলীল কথাই সারপ্রাইজ পাল্টা কথা বলার ভাষা আড়ালো। বুকে কেমন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে, হৃৎপিণ্ড লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যেতে চাইছে, মাথা কেমন পিন পিন করে ঘুরছে। একটু জ্ঞান হারাতে পারলে ভালো লাগতো। এদিকে দুষ্টু মনে কেমন উদ্ভট গান বেজে চলেছে, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। সারপ্রাইজকে নিরত্তাপে দেখে রূপকথা মাথা নিচু করে বলে উঠল, আমার একটা মেরুন রঙা ব্যাগ আপনার ঘরে রয়েছে, সেটা নিতেই এসেছি আমরা। ব্যাগটা দয়া করে দিয়ে দিন আমায়। রূপকথার এই কথাটা সারপ্রাইজের কানে গেল না। মৃদুবন্ধ আবহাওয়ায় সারপ্রাইজদের বাড়ির সামনের খোলা মাঠে কিশোরের দল ক্রিকেট খেলছে। তাদের উচ্ছ্বাস, ব্যাট বলের শব্দ আর এই চিৎকার চেঁচামেচি সারপ্রাইজের কানে কেমন জোরে জোরে আঘাত করছে।
সামনে দাঁড়ানো বিশালদেহী মানুষটার এমন বেখেয়ালি গর্ধপের মতো আচরণে রূপকথা অল্প রুষ্ট হলো। তার কাছে মনে হলো লোকটা নির্বোধ। হয়তো এতগুলো কথা বলার পরও কেউ এমন ক্যাবলার কান্তের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। রূপকথা আবারও বলতে চাইল। আপনি মনে হয় আমার কথা শেষ করতে পারল না রূপকথা। নিজের সাথে রূপকথাকে টেনে মিশিয়ে ডান হাতে খপ করে ধরে ফেলল ক্রিকেট বল। আকস্মিক এহেন কাণ্ডে ভরকে গেল ন্যালি আর রূপকথা। দারোয়ানের বুকে রূপকথাকে বেশ বেবানান ঠেকল ন্যালির কাছে। দাঁতে দাঁত পিষে গুটি গুটি পায়ে সারপ্রাইজের ধারে এগোতেই অভিরূপে তাকে থামিয়ে বলল, খুব সুন্দর রোমান্টিক সিন চলছে, নো ডিস্টার্ব। কাবাব মে হাড্ডি হলে অজগরের কাবাব বানিয়ে খাইয়ে দেবো তোমায়। এবার অভিরূপের মুখ পানে নজর দিল ন্যালি। অভিরূপের হাসি খুশি চেহারা দেখে পেটে গুলিয়ে গাল ফুলে উঠল ন্যালির। পা দুটো কেমন থরথর করে কেঁপে উঠল। মুখ ভরে বমি পাচ্ছে। আরে এটা তো সেই লোক যে স্বপ্নের ভেতরে তাকে জোর করে অজগরের কাবাব খাওয়াতে চাইছিল। ভয়াবহ দুঃস্বপ্নের কথা মনে পড়তে ন্যালির কান্না পেল। মোটা কাজল ল্যাপনানো চোখ জোড়া কচলে বোঝার চেষ্টা করলো তার সামনে যে ব্যক্তি রয়েছে এই সেই স্বপ্নের মানব কিনা। চোখ কষলেও একই ব্যক্তিকে দেখলো। এদিকে কসলানি দেখে চোখের কাজল কোটর আর গাল লেপটে একাকার হলো। ন্যালিকে দেখতে কেমন বোকা ভূতের মতো লাগছে। অবিরূপ বহু কষ্টে নিজের হাসি চেপে রাখলো, কিন্তু জ্ঞান হারানোর উপক্রম হলো ন্যালির। সারপ্রাইজের প্রশস্ত বুকে চোখ বুজে মাথা ঠেকিয়ে রেখেছে রূপকথা। বুকটা কেমন নিরাপদ ভরসা স্থল মনে হলো। ভেতর থেকে কেউ বলে উঠল, কতদিন পর এমন শান্তি পেলি? রূপকথা উত্তর দিতে পারল না সেই প্রশ্নে। মন না চাইতেও মাথা তুলতে চাইল রূপকথা, কিন্তু চেপে ধরল সারফরাজ। এরপর অজান্তেই বলে ফেলল, যন্ত্রণায় দগ্ধ হুতাশন নিভতে শুরু করেছে সবে, আর একটু থাকো প্লিজ। এক হাতে লাল রঙের কুকাবুড়া ক্রিকেট বল আর এক হাতে রূপকথার মাথা নিজের প্রশস্ত বুকে চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। গতরাতে কেটে ফালি হওয়া হাতের তালু ধেয়ে আসা বলের আঘাত আরেকটু রঞ্জন ধারার উৎপত্তি করলো, কিন্তু তাতে ভ্রুক্ষেপ প্রকাশ করলো না সারফরাজ। বলটা ধরার জন্য যেভাবে হাত বাড়িয়েছিল এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে সে। মুঠি পাকিয়ে বলখানা চেপে ধরা তরুণ কাটা ঘায়ের টেনে আসা চামড়ায় টান লেগে ফিনকি দিয়ে রক্ত ছুটল। হাতের থাবা পেরিয়ে সেই রক্তিম তরল আঙিনার সবুজ ঘাসে টপ টপ করে বিহীন হলো। এ তো নিরুত্তাপ এই অনুভূতিহীন মানব। সারপ্রাইজের আবদার ইচ্ছে থাকা সত্ত্বেও পূরণ করল না রূপকথা। কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। মানুষটা কেমন রহস্যময়। রূপকথার মাথা তার বুকে ঠেসে রাখলে যন্ত্রণা দগ্ধ হুতাশনে নিভবে কিরূপে। সারপ্রাইজের আগা মাথাহীন কথা রূপকথার মস্তিষ্কে খেলল না। এই সারপ্রাইজের হাতের থাবা থেকে জোরপূর্বক নিজের মাথা তুলে সারপ্রাইজের বুকে থুতনি রেখে ঠোঁট টিপে একবার পিটপিট করে সারপ্রাইজের মুখ পানে চাইল। প্রথম দর্শনেই সারপ্রাইজের ঠোঁটের নিচে কুচকুচে কালো তিলটা রূপকথার সবকিছু এলোমেলো করে দিল। যুবক যথেষ্ট আকর্ষণীয়। কালো রঙের চারকোনা ফ্রেমের রোদ চশমা যুবকের ওভাল শেপে মুখশ্রীতে অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে। কালচে লাল ঠোঁট দুটো টসটসে ভেজা মিশ্রণ মুখমণ্ডল চকচকে রৌদ্রে কেমন গ্লেজ ছড়াচ্ছে। মনে হচ্ছে আঙুল দিয়ে আলতো টোকা দিলেই পাতলা গাল দুটো ফেটে যাবে। যুবকের শক্ত চোয়াল আর অ্যাডাম অ্যাপসের রূপকথার বুকে ধরাস ধরাস হাতুড়ি পেটালো। এহেন আপত্তিকর পরিস্থিতিতে দৃষ্টি সরিয়ে অন্যত্র নজর দিল রূপকথা। মানুষটা যথেষ্ট আকর্ষণীয়, আভিজাত্য আর গম্ভীর্য শরীরের ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। যে কোনো মেয়ের এমন পুরুষকে প্রেমিক হিসেবে প্রত্যাশা করবে, কিন্তু রূপকথা এমন মনে হলো না। হঠাৎ সারফরাজের রক্ত ভেজা হাতে নজর গেল রূপকথার। বিস্মিত নেত্রে সারফরাজের হাত চেপে ধরে উত্তেজিত গলায় বলে উঠল, আরে আপনার হাত কেটে রক্ত গড়াচ্ছে, হসপিটালে চলুন। রূপকথায় উঁচু আওয়াজে সম্বিত ফিরে পেল সারফরাজ। এদিকে ছেলেগুলো নিজেদের বল খুঁজতে খুঁজতে সারফরাজের গেটের সামনে এসে দাঁড়ালো। এরপর ডেকে বলে উঠল, ভাইয়া বলটা দিয়ে দিন। ছেলেটির বল নেবার প্রস্তাবে সারফরাজের মুখও অশ্রাব্য গালাগাল কিলবিল করে উঠল।
আর একটু হলেই রূপকথার আঘাত লাগতো। সেই আঘাতে সইতেই সারফরাজের দাঁতে দাঁত চাপতে হয়েছে। সেই আঘাত রূপকথা সইত কি করে? বল না দিয়ে সারফরাজ আরো শক্ত করে চেপে ধরে অভিকে ডেকে বলে উঠল। অভে ন্যালিকে ছেড়ে সারফরাজের সামনে এসে দাঁড়ালো অভি। এরপর শোধালো, কি? বলটা দেবার আগে আমি ঠিক কি ধরনের কথা বলতে পারি ওই ছেলেগুলোকে, তার সম্পর্কে তোর কোনো আন্দাজ আছে? অভিরূপ মাথা দোলালো। সারফরাজ সন্তুষ্ট হলো বন্ধুর চতুরতায়। এরপর ঠোঁটে হাসি রেখা টেনে বলে উঠল। যা বলে আয়। অভিরূপ মাথা নাড়ালো। এমন শব্দ সে বলতে পারবে না, কিন্তু সারফরাজ নাছরবান্দা। অভিকে এক প্রকার থ্রেট দিয়েই বলল, আমার কথা অমান্য করলে কেমন পানিশমেন্ট পাবি জানিস? ব্রাউনিকে দিয়ে টর্চার করাবো তোকে। ব্রাউনির কথা মনে পড়তেই আত্মা কেঁপে উঠল অভিরূপের। সারফরাজের ড্রাগস সাপ্লাইয়ের সমস্ত রক্ষণাবেক্ষণ করে ওই ব্রাউনি। বেচারা ছেলে নাকি মেয়ে অভিরূপ জানে না, কিন্তু সুযোগ পেলেই গায়ে ঢলে পড়ে কোথায় কোথায় হাত বোলায় কে জানে। নিজের ইজ্জতে বাঁচাতে ফাঁকা ঢোক গিলে গেটের কাছে হেঁটে গেল অভিরূপ। এরপর ছেলেগুলোকে উদ্দেশ্যে ফিসফিস করে বলল, আর যদি আমার কথা না শুনে জেদ ধরে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে থাকো, তবে প্যান্ট খুলে এমন জায়গায় বল ভরে দেবে বাথরুমে বসে বসে কাঁদতে হবে। বাড়ি ফিরে যাও। মানুষটা দেখতে সুন্দর কিন্তু বড্ড ভয়ানক। অভিরূপের কথায় গায়ে মাখল না দলনেতা। সে বুক টান করে অভিরূপকে বলে উঠল, ওনাকে ডাকুন, আমি কথা বলতে চাই ওনার সাথে। বলটা অনেক দামি, খেলতে গেলে টুকটাক গায়ে লাগবে, এতে রিয়েক্ট করা কি আছে? কথাটি বলেই বলের চিন্তায় তর সরল না ছেলেটির। সে সারফরাজকে উদ্দেশ্য করে ডেকে উঠল, এই যে চশমা বড় আঙ্কেল, বলটা দিন তো। আঙ্কেল সম্বোধনে সারফরাজের মসৃণ ফর্সা কপালে ভাঁজ পড়ল। ভাঁজটা রাগের নাকি অবজ্ঞার বুঝল না রূপকথা। সারফরাজ রূপকথার হাত টেনে সরিয়ে আদুরে গলায় বলল, 1 মিনিট। বাধ্যর ন্যায় ঘাড় কাত করল রূপকথা। রক্তাক্ত বল নিয়ে ব্লেজারের বটন খুলতে খুলতে লম্বা পায়ে গেটের কাছে এগিয়ে গেল সারফরাজ। এরপর ব্লেজারের ভেতরে পকেট থেকে নিজের বন্দুকখানা হাতে নিয়ে গাল চলকাতে চলকাতে শোধালো, আঙ্কেল বলে কে ডেকেছে আমায়? আর বল কার? সারফরাজের হাতে বন্দুক দেখে দলনেতার বেলুন ফুস করে চুপসে গেল। ভয়ে আত্মারাম দেহ ছেড়ে বেরোতে চাইছে। সেই সাহসের আশায় ভয়তো পশু মুখে পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। সে একাই দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে সকলেই সংগোপনে কেটে পড়েছে। বন্ধুদের এহেন বেইমানিতে কেমন তলপেটে হিসুর প্রচণ্ড চাপ অনুভব করলো সে। মুখে অসহায়ে ছাপ ফুটিয়ে বলে উঠল, আমার ওয়াশরুম থেকে যেতে হবে ভাইয়া, দেরি হলে সর্বনাশ হবে। সারফরাজ তির্যক হেসে বলে উঠল। আর বল খেলবি ভাবে? ছেলেটি মাথা নাড়িয়ে বলল, জীবনেও না। সারফরাজ বন্দুকের নল দিয়ে ছেলেটির এলোমেলো চুল ঠিক করতে করতে বলল, ঠিক আছে, বাড়ি যা। অনুমতি পেয়েই ব্যাট বুকে চেপে ভো দৌড় দিল ছেলেটা। ছেলেটা যেতেই রূপকথার সামনে পুনরায় এসে দাঁড়ালো সারফরাজ। এরপর শোধালো, হ্যাঁ কি যেন বলছিলে? সারফরাজের আকর্ষণীয় কণ্ঠের কথায় তালগোল পাকিয়ে গেল রূপকথার। তবুও নিজের সংযত রেখেই আঙুলির নির্দেশ করে বলল, আপনার হাত। রূপকথার নির্দেশে কেটে যাওয়া হাতখানা চোখের সামনে এনে একবার পরখ করল সারফরাজ। সাদা ব্যান্ডেজ রক্তে ভিজে একাকার। এই মুহূর্তে রক্ত বন্ধ করবার প্রয়োজন। চুয়ে পড়া রক্তের ধারা শিথিল করতে বার কয়েক হাত ঝাড়া দিল সারফরাজ। রূপকথা হাতের ইশারায় বাধা দিয়ে বলে উঠল, দাঁড়ান, আমি হেল্প করছি। বাসায় স্যাভলন আর তুলো আছে? কথাটা বলেই সারফরাজের মুখ পানে দৃষ্টি তাক করলো। এক ভুরু উঁচিয়ে বাঁকা হাসল সারফরাজ। এরপর বলল, কাম উইথ মি ডক্টর।